বলো। ওকে ওকে, আমাদের রেকর্ডিং শুরু হয়ে গেছে। তো আমি খুবই নার্ভাস, প্রথম কথা খুবই নার্ভাস আজকে। আম, একটা ছোট্ট ব্যাক স্টোরি দিয়ে আমি শুরু করতে চাই। সেটা হচ্ছে সময়টা 2018 কি 17 হবে। আমি তখন ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টের, তখন আমি থার্ড ইয়ারের স্টুডেন্ট। আর আরবিসি কলেজে, নৈহাটির আরবিসি কলেজে একটি ওয়ার্কশপ চলছিল। তো সেই ওয়ার্কশপে প্রফেসর সৌমিত্র সেনগুপ্ত ছিলেন হচ্ছেন একজন গেস্ট লেকচারার হিসাবে, উনি সেখানে উপস্থিত ছিলেন। আর তখন আমরা ফিজিক্স নিয়ে পড়ছি থার্ড ইয়ার, মানে বিশাল কিছু একটা স্বপ্ন তখন আমাদের মধ্যে। তো সেই প্রথম ওই মানুষটিকে আমার চোখের সামনে দেখা, ওনার বক্তব্য শোনা, ফিজিক্স নিয়ে কথাবার্তা শোনা। তার পরবর্তীকালে আমরা আবার একবার আইএসসিএস এ, কাল্টিভেশন অফ সায়েন্সে আমাদের কলেজ থেকে একটা ভিজিট হয়েছিল। তো সেখানেতে গিয়েও একবার আপনার সাথে দেখা হওয়ার সুযোগ হয়েছিল। তো এই দুবারই আমার সাক্ষাৎ করার একটা সৌভাগ্য হয়েছিল আপনার সাথে। তো সেই মানুষটি কাল্টিভেশন অফ সায়েন্সের প্রফেসর সৌমিত্র সেনগুপ্ত আজকে আমাদের সাথে রয়েছেন। আমরা সত্যি খুব ভাগ্যবান বলে মনে করছি যে আজকে আমরা স্যারকে পেয়েছি আমাদের সাথে। দেখো, আমি আমি নিজেও তোমাকে বলি, আমার তোমাদের সঙ্গে কথা বলতে সবচেয়ে ভালো লাগে, বিকজ সায়েন্সটা এগোয় কিন্তু তোমাদের এজ গ্রুপের মধ্যে দিয়েই। আমার কাছে তোমাদের ভালো লাগছে, এটা খুব ভালো, কিন্তু আমারও কিন্তু একই রকম ভালো লাগছে। আচ্ছা, তো এবার আমরা তো স্যারের সম্বন্ধে তো আমি বললাম, স্যারকে অনেকেই চেনেন, আমরা যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করছি বা এখন যারা করছে অনেকেই স্যারকে চেনেন। এবার আমি স্যারকে একটুখানি আমাদের গ্রুপটার সম্বন্ধে খুব ছোট করে একটু বলে দিচ্ছি যে আমাদের এই গ্রুপটা, আমরা এই গ্রুপটা শুরু করেছি অ্যাকচুয়ালি 2022 সালের নভেম্বর মাস নাগাদ করে। এবং এটার প্রধানত উদ্দেশ্যটা ছিল হচ্ছে যে আমরা যারা ধরুন এখন বর্তমানে পিএইচডি করছি, তারা আমরা নিজেরা, এটা আমাদের সেলফ রিয়েলাইজেশন বলতে পারেন যে ইউজি পিজি স্টুডেন্টসদের ক্ষেত্রে একটা বড় সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে তারা একটা ব্রিজের অভাব। মানে তারা ইউজি পিজির একটা, কারণ আমাদের ভারতবর্ষে যে পড়াশোনাটা হয় সেটা আপনি অনেক ভালো জানেন যে ওটা অনেক বেশি কোর্স ওয়ার্ক রিলেটেড, মানে সেখানেতে মানে রিসার্চের পারপাসটা অনেক কম থাকে ইউজি পিজি পর্যন্ত। তো এবারে ওই ফেজটার পরবর্তীকালে গিয়ে তারা যখন পিএইচডি তে জাম্প করছে, ওইখানটাতে ওদের মধ্যে রিসার্চের বা গবেষণার যে একটা খুব বেসিক যে আউটলাইন থাকা উচিত সেটা থাকে না। হ্যাঁ, এটা আমরা যখন পিএইচডি তে গেছি তখন আমরা এটা বুঝতে পেরেছি। তো এই উদ্দেশ্যটা থেকেই যাতে ইউজি পিজি স্টুডেন্টসরা একটা প্ল্যাটফর্ম পায় অন্তত ভাবে, মানে এটা আমি যখন স্টুডেন্ট মিন্স আমি যখন ইউজি পিজিতে ছিলাম তখন আমিও এটা ফিল করতাম যে আমার কোনো সমস্যা একজন প্রফেসরকে বলাটা যতটা সহজ, তার থেকে অনেক বেশি সহজ আমার কোনো সিনিয়রকে বলাটা, কারণ তার সঙ্গে আমার বয়সের একটা মানে এজ গ্যাপটা অনেকটা কম। তো এটাই হচ্ছে আমাদের ফিজিক্স বং গ্রুপের একটা মেন উদ্দেশ্য, একটা প্ল্যাটফর্ম দেওয়া। সবাই ইউজি পিজি স্টুডেন্টসরা আসুক, আমরা পিএইচডি স্টুডেন্টসরা এখানে আছি, এবং সবাই মিলে তাদের কিভাবে ভালো করা যায়, আমরা কি কাজ করছি সেটা তাদের সামনে তুলে ধরা। তারা ঠিক করুক তারা কোন দিকে যাবে, ফিজিক্সের এই বৃহৎ জগৎ থেকে কোন দিকে তারা যাবে। তো এইটা হচ্ছে আমাদের বেসিক একটা উদ্দেশ্য আমাদের ফিজিক্স বং গ্রুপটা খোলাটা নিয়ে। আর আজকে যে পডকাস্টটা আমরা করছি এটা আমাদের প্রথম পডকাস্ট, আমাদের নাম দিয়েছি আমরা চ্যাট উইথ ফিজিক্স বং। তো সবাই বাঙালি তো যে কারণে চ্যাট উইথ ফিজিক্স বং। আর আমি একটা খুব ছোট্ট করে, আজকে আমরা আপনার সাথে দুজন আছি। একটা হচ্ছে আমার নাম শুভায়ন মুখার্জি, আমি বর্তমানে থার্ড ইয়ার পিএইচডি স্টুডেন্ট। আমি ন্যাশনাল চেংকুং ইউনিভার্সিটি তাইওয়ান, আমি ওখানে এক্সপেরিমেন্টাল কন্ডেন্সড ফিজিক্স এর উপরে আমি মেটেরিয়াল সায়েন্স ডিপার্টমেন্ট থেকে পিএইচডি করছি। আমার ফেজ ট্রানজিশনের উপরে আমার মূলত থিসিসের কাজটা হচ্ছে। আর আমাদের সাথে আর একজন রয়েছে সৌম্যজিৎ হচ্ছে আইজার কলকাতাতে, ও বিএসএমএস এর স্টুডেন্ট। ও খুব সম্ভবত এই মুহূর্তে ফোর্থ ইয়ারে রয়েছে। সৌম্যজিৎ, যদি আমি কিছু ভুল বলে থাকি আমাকে কারেক্ট করে দিও। তো সৌম্যজিৎ ও আজকে পুরো পডকাস্টটা ও রেকর্ডিংটা করছে।
তো এটা ছিল হচ্ছে আমাদের বেসিক ইন্ট্রোডাকশন। এবার তাহলে আমরা তাহলে শুরু করি। তাহলে আমাদের আপনার কাছ থেকে যতটুকু সময় আমাদের রয়েছে সেটা আমরা শুরু করি কিছু প্রশ্ন উত্তর আপনার সাথে। আচ্ছা, আমার যেটা প্রথম যেটা আমার আপনার কাছে প্রশ্নটা হবে সেটা হচ্ছে যে দেখুন, মানে ধরুন একজন ইউজি স্টুডেন্ট, তার কাছে যে সিলেবাসটা সেটা হচ্ছে একটা ওভারঅল ফিজিক্স, একদম ক্লাসিক্যাল থেকে শুরু হচ্ছে, তারপরে ল্যাগ্রেঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান ক্রস করে থার্মোডাইনামিক সমস্ত কিছু ক্রস করে সে পৌঁছচ্ছে এসটিআর এর পরে সে স্ট্যাটিস্টিক্যাল, সলিড স্টেট, নিউক্লিয়ার, মানে একটা ওভারঅল একটা মানে সমস্ত ফিজিক্সে জানতে পারছে। এবার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনি কিসের উপরে কাজ করছেন সেটা একটুখানি আপনার কাছ থেকে আমরা শুনতে চাই, এবং যারা ইউজি স্টুডেন্ট বা ধরুন যারা পিজি স্টুডেন্ট তারা এই বিষয়টাতে যদি আসতে চায় তারা নিজেদেরকে কিভাবে গ্রুম করতে পারে, এই দুটো প্রশ্ন আপাতত আপনার কাছে থাকে। আচ্ছা, আমি প্রথমে আমার তোমার প্রশ্ন দুটো খুব ডিস্টিংক্ট। হ্যাঁ, আমি তোমাকে আমি কি কাজ করছি সেটা একটু বলি। আমার মূলত যে রিসার্চের পরিধিটা সেটাতে মূলত আমি দু ধরনের জিনিস করেছি বা করি। একটা হচ্ছে পার্টিকেল ফিজিক্স বা হাই এনার্জি ফিজিক্স, যেটা আমরা কোনো জিনিসের ভেতরে ক্ষুদ্র অবস্থায় ঢুকলে তার যে আচার আচরণ সেটাকে বোঝবার জন্য আমি তোমাকে একটা কথা বলি তোমাদের সবাইকে, যে ধরো তোমরা জানো যে একটা বস্তু আমরা প্রমাণ করেছি পরে যে মলিকিউল দিয়ে তৈরি, তাই তো? তারপরে আমরা বলেছি যে একটা মলিকিউল অ্যাটম দিয়ে তৈরি। তারপরে আমরা বলেছি একটা অ্যাটম ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে তৈরি। তারপরে বলেছি প্রোটন, নিউট্রন গুলো কোয়ার্ক বলে একটা জিনিস দিয়ে তৈরি। অর্থাৎ আমরা কি করেছি, একটা জিনিসের ভেতরে ঢুকে যেন তার একদম অন্তঃস্থলে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার গুলো কি সেটাকে দেখার চেষ্টা করেছি। এটা কেন? এটা কারণটা হচ্ছে যে এটা আমরা বিশ্বাস করি যে আমরা যদি ফান্ডামেন্টাল যে ক্ষুদ্র কণাগুলো তার প্রপার্টিগুলো জানতে পারি, তাহলে তাদের দিয়ে যে বড় জিনিসগুলো তৈরি হয়েছে তার প্রপার্টিগুলো আমরা সহজেই জানতে পারবো। কিন্তু উল্টোটা কিন্তু সত্যি না। আমি যদি তোমাকে বড় জিনিসের প্রপার্টিটা দিই, তুমি ক্ষুদ্র জিনিসের প্রপার্টিটা বলতে আমাকে পারবে না। আমি তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিই, যে অনেকগুলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সব দিয়ে ধরো তুমি আমার সামনে বসে আছো। তোমাকে যখন আমি দেখছি তোমার আচার আচরণ, আমি কিন্তু ওই কোটি কোটি ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের একটা অ্যাভারেজ বিহেভিয়ার দেখছি তোমার মধ্যে দিয়ে, কারণ অনেকগুলো একত্রিত হয়ে একটা কাইন্ড অফ অ্যাভারেজ বিহেভিয়ার করে। ইন্ডিভিজুয়ালি কি করছে না করছে আমরা কিন্তু সেটা দেখতে পাই না যখন এটা দেখি। এখন তুমি জানো যে তোমাকে যদি আমি ডিটেলস গুলো বলে দিই, তাহলে তোমাকে যদি 5টা নাম্বার বলি তুমি সেগুলোকে যোগ করে অ্যাভারেজ কত হবে বলতে পারো। কিন্তু তোমাকে যদি আমি একটা অ্যাভারেজটা বলি তুমি বলতে পারবে যে কোন 5টা দিয়ে অ্যাভারেজটা হয়েছে? তুমি এটা পারবে না। তার মানে ঠিক মাইক্রোস্কোপিক বিহেভিয়ারটা আরো বেশি ফান্ডামেন্টাল দেন ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ার। এটা নিয়ে কারোর কোনো দ্বিমত নেই যে আমি মাইক্রোস্কোপিক আন্ডারস্ট্যান্ডিং থেকে ম্যাক্রোস্কোপিক আন্ডারস্ট্যান্ডিং এ যেতে পারি, কিন্তু ম্যাক্রো থেকে আমি মাইক্রোতে আসতে পারবো না। তাই মাইক্রোস্কোপিক ফিজিক্স করাটা এত ইম্পর্টেন্ট হয়ে যায় যে সেখানে গিয়ে আমরা সত্যিকারের বিহেভিয়ার গুলোকে বুঝতে পারি। যেমন তুমি একটা সিম্পল জিনিস ভাবো, তুমি যা কণা দিয়ে তৈরি সেই কণাগুলো প্রত্যেকটা কিন্তু কোয়ান্টাম তত্ত্ব ফলো করে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তোমার গায়ে কি আছে সবই তো আছে, তো তারা কেউ নিউটনস ল ফলো করবে না, তুমি কিন্তু নিউটনস ল ফলো করবে। তার কারণ হচ্ছে নিউটনস ল কোয়ান্টাম মেকানিক্সের এভারেজ। তুমি জানো রেনফেস থিওরেম হচ্ছে এক্সপেকটেশন ভ্যালু অফ কোয়ান্টাম হচ্ছে ক্লাসিক্যাল ভ্যালু। এখন এই জন্য মাইক্রোস্কোপিক ফিজিক্সের আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমাদের কাছে অনেক বেশি ফান্ডামেন্টাল জিনিসগুলো দেয়, এটা খুব চ্যালেঞ্জিং, এটা আমাকে অ্যাট্রাক্ট করে, আমি এই বিষয়ে কাজ করি। কিন্তু এটাও সত্যি যে আমি এই বিষয়ে আগে যতটা কাজ করতাম, এখন আমার রিসার্চের ফোকাসটা একটু অন্যদিকে বেশি। আমি লাস্ট কিছু বছর
এটার সঙ্গে, এই মাইক্রোস্কোপিক ফিজিক্সের সঙ্গে একদম উল্টোটা ম্যাক্রোস্কোপিক ফিজিক্স, অর্থাৎ এই কসমোলজি, অ্যাস্ট্রোফিজিক্স, এবং যে ফিজিক্সগুলো মূলত গ্র্যাভিটেশন ফোর্স দিয়ে কন্ট্রোলড হয়, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স, এইটা দিয়ে বিরাটভাবে ইন্টারেস্টেড। তোমরা একটা জিনিস জানো শুভায়ন, যে আজকে যে 4টে ফান্ডামেন্টাল ফোর্স আছে, এই ফোর্সগুলো তো সবকিছুর জন্য দায়ী। ফোর্স যদি না থাকতো, তোমাকে নিউটনও শিখিয়ে গেছে, সবাই শিখিয়ে, কোয়ান্টাম মেকানিক্স শিখেছে যে কিচ্ছু হবে না, নেচার উইল বি স্ট্যাটিক, স্ট্যান্ড স্টিল। ফোর্স না থাকলে প্রকৃতিতে কিচ্ছু ঘটবে না, প্রকৃতিতে যা ঘটছে তার জন্য 4টে ফোর্স আছে। তাই 4টে ফোর্সের সম্বন্ধে জানাটা ভীষণ ইম্পর্টেন্ট। ধরো আমি, তোমরা বিএসসি এমএসসি সিলেবাসের প্রসঙ্গে আসছিলে, ধরো আমি যদি তোমাদের একটা প্রবলেম দিই, তুমি তখন অনেক বড় হয়ে গেছো, তোমাদের ছোট ছোট তোমাদের যারা ভাই বোন আছে তাদের, যে যে আজকে যদি হঠাৎ করে ধরা যাক নেচার হঠাৎ ঠিক করলাম এই গ্র্যাভিটেশন ফোর্সটাকে উইথড্র করে নিলাম, নেই, একটা বাস ছাড়বে না, কি কি ঘটবে চারপাশে? ধরো তুমি একটা প্রবলেম দিলে সবাই, তুমি ভাবতে পারবে না এটা কি মজার একটা ব্যাপার হবে, এটাকে ডিকোড করো। তুমি যদি ইলেকট্রিক ম্যাগনেটিক ফোর্স উইথড্র করে দাও, কি হবে? আমি নিউক্লিয়ার ফোর্স গুলোর প্রসঙ্গে যাচ্ছি না, ওগুলো অনেক কমপ্লিকেটেড, ফান্ডামেন্টাল, আরো একটু ডিপার আন্ডারস্ট্যান্ডিং এর জিনিস। কিন্তু দুটো খুব নোন ফোর্স তোমার, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আর একটু গ্র্যাভিটেশন ফোর্স, যে দুটো সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালাচ্ছে, তাদের ইমপ্লিকেশনটা কি? তাই গ্র্যাভিটেশনের ব্যাপারে আমার ইন্টারেস্টটা তৈরি হয়, কারণ পার্টিকেল ফিজিক্সে গ্র্যাভিটেশনের রোলটা একটু কম। কেন জানো? গ্র্যাভিটেশন শুধু বড় বড় অবজেক্টের জন্য হয়, ছোট ছোট অবজেক্টের জন্য হয় না। এই জন্য হলেও সেটা ইনসিগনিফিকেন্ট। তাই আমি একদিক থেকে পার্টিকেল ফিজিক্স, আরেকদিকে গ্র্যাভিটেশনটা ওই ম্যাক্রোস্কোপিক ফিজিক্স, এটা হচ্ছে স্টার, প্ল্যানেট, যেটা একদম উল্টোটা, যেটা একদম বড় বড় অবজেক্ট, এবং এই বিশ্ব সৃষ্টি, কসমোলজি, এইগুলো নিয়ে আমার একটা এরিয়া অফ রিসার্চ। এটা গেল আমার তোমাকে মোটামুটি একটা বলা, আমি ব্যাপারটা প্রশ্ন করো। কিন্তু তোমার দ্বিতীয় প্রশ্নটা, সিলেবাসে দেখো ফিজিক্স সম্বন্ধে আমি তোমাদের সবাইকে একটা কথা বলি, তোমাদের যারা জুনিয়র, সেটা হচ্ছে এক্ষুনি স্পেশালাইজেশনের কিছু দরকার নেই। আমি তোমাদের 5টা জিনিস বলবো, এই 5টা জিনিস যদি খুব মন দিয়ে কেউ শেখে, তাহলে ফিজিক্সের যে কোনো ব্রাঞ্চে সে অবাধে তার গতি। একটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স, সেখানে তার প্রিন্সিপাল, তার অ্যাজাম্পশন, তার আন্ডারস্ট্যান্ডিং, তার অ্যাপ্লিকেশন খুব ভালো করে। 2 হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স, সেটাকে খুব ভালো করে, তার কোথায় সেটা ক্লাসিক্যাল মেকানিক্সের চেয়ে আলাদা, কি অর্থে আলাদা, সেটা খুব ভালো করে করা, অ্যালং উইথ স্পেশাল রিলেটিভিটি, যেটা পড়ানো হয়। থার্ড হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম অ্যান্ড ইলেকট্রোডাইনামিক্স, খুব ভালো করে পড়া, খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত কিছু। যে কেন জানো? তোমার চারপাশে তুমি যা দেখছো সমস্ত কিছু এই ইলেকট্রোডাইনামিক্স দিয়ে কন্ট্রোল হচ্ছে। আমি জাস্ট এক সেকেন্ড একটা ফোন নিয়ে নেবো, জাস্ট ফর সেকেন্ড। হ্যাঁ, সরি। এবার যেটা হলো যে এই মানে ইলেকট্রোম্যাগনেটিজম, দেখো তুমি একটা জিনিস ভেবে দেখো তো, যে অ্যাটম তৈরি হতো না যদি ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম না থাকতো, প্রোটন ইলেকট্রনকে না থাকতো অ্যাটম তৈরি হতো না। এই থেকে শুরু করে তুমি যে রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছ, তুমি হাত দিয়ে একটা জিনিস ঠেলছো, সব তো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স।
ইলেকট্রোডাইনামিক্সকে এইভাবে শেখা। আমি যে জিনিসটা শুভা তোমার থ্রু দিয়ে সবাইকে বলতে চাই, শেখা মানে তুমি যেটা বললে না, একটা সিলেবাস থাকে, সিলেবাস একটা থাকে, কোনো সন্দেহ নেই, কিন্তু তোমাকে সিলেবাসের ভেতর ঢুকতে হবে। ইউ হ্যাভ টু গো, একটা জিনিস বলে না, রিডিং বিটুইন দ্য লাইনস। তোমাকে সিলেবাসটাকে পড়তে হবে উইথ প্রপার পার্সপেক্টিভ। সিলেবাসে খুব ব্রডলি কিছু কথা থাকে, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, আমার সিলেবাসটার ব্যাপারে যতটা আপত্তি, আমার আপত্তি হচ্ছে যে যেভাবে পরীক্ষার একমাত্র এক্সামিনেশন করে ওটাকে পড়ানো হচ্ছে। সিলেবাস জিনিসগুলো মোটামুটি ঠিকই আছে, কিন্তু কন্টেন্টটা কিছুটা পরিবর্তন করা দরকার, কিন্তু মোটামুটি একটা ঠিকই আছে। কিন্তু পুরো মাইন্ডসেটটা জবে থেকে ছাত্রছাত্রীরা ঢুকছে পড়তে, শুধু পরীক্ষার রেজাল্ট সেটাতে ভালো করা, তার জন্য একটা জিনিসকে ঠিকমতো চিন্তা ভাবনা না করা, সেটার গভীরে না যাওয়া, সেটার অ্যাপ্লিকেশন নিয়ে না ভাবা, রাস্তায় চলতে চলতে চারদিকে তাকিয়ে ভাবা যে এই যে চারপাশে এত ঘটনা ঘটছে আমার, তুমি ভাবো তো, তুমি রাস্তা দিয়ে যখন হাঁটছো তোমার চারপাশে কি না ঘটছে, গাছ থেকে একটা পাতা পড়ছে, একটা জায়গা থেকে জল ঝরে পড়ছে, তোমার তো সব জায়গায় তুমি কি এটা বুঝতে পারো কি হচ্ছে কেন হচ্ছে। এই ইন্টারেস্টটা, এই আগ্রহটা যদি থাকে, তাহলে আমার এই সিলেবাসে কোনো আপত্তি নেই। সমস্যাটা হচ্ছে সিলেবাসটা যেভাবে পড়ানো হচ্ছে, এবং সিলেবাসটা পড়ানোর পরে গোলটা শুধু পরীক্ষায় রেজাল্ট নম্বর পাওয়া, এইটা খুব সর্বনাশ করছে যে সিস্টেমটা, বুঝতে পারছো? তো এটাই আমার বলা, যে পড়বে সাবজেক্টটাকে শিখবার জন্য, অর্থাৎ তাকে তুমি তোমার জীবনে কোথায় দেখছো এটা দেখার জন্য। এইটা যখন পড়বে দেখবে তাদের পড়তে ভালো লাগবে অনেক বেশি, ইন্টারেস্টও লাগবে, আর সাবজেক্টটা ঠিক মতো শেখা হবে। এখানে আমার একটা বক্তব্য আছে আপনার কাছে, মানে আমি অ্যাজ আ স্টুডেন্ট হয়ে বলছি, মানে ধরুন ইউজিপিজি স্টুডেন্ট হয়ে বলছি। প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা বললেন সেটা রেসপেক্টে, আমার কলেজের একজন প্রফেসর ছিলেন স্বয়ম্ভু মিত্র, উনি একটা কথা বলতেন যে তোরা মার্কসিস্ট হোস না, মানে মার্কসিস্ট কথাটা মানে মার্কসিজমটা নিয়ে নয়, মানে মার্কস ইস্ট, নম্বরের ইয়েতে মার্কস ইস্ট। তো আপনার কথাটাতে ওইটা আমার মানে আবার মনে পড়লো। আর দ্বিতীয় কথাটা হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে দেখুন আমাদের মানে আমি যেহেতু এখন বাইরে আছি, আমাকে ক্লাস নিতে হয়, আমার আন্ডারে স্টুডেন্টস আছে, আমি এখানকার পড়াশোনাটা দেখছি, আবার আমি ওই পড়াশোনাটা থেকে এসেছি। এটা বেসিক প্রবলেম যেটা আমি বুঝতে পারি, আমার মনে হয় যে আমরা ধরুন কোয়ান্টাম মেকানিক্স, ধরুন ইলেকট্রোডাইনামিক্স, আমরা শুরু করছি গ্রিফিথ দিয়ে। আমরা গ্রিফিথের বইটাকে খুব সুন্দর ভাষায় লেখা বলে আমরা গ্রিফিথটা দিয়ে শুরু করছি, কিন্তু আলটিমেটলি 4-5 মাস পরে যখন আমাদের কাছে পরীক্ষার সিলেবাসটা এসে গেল, তখন আমরা গ্রিফিথটাকে তুলে রেখে দিচ্ছি, চলে যাচ্ছি চ্যাটার্জি রক্ষিত বা বি ঘোষের বইতে, কারণ আমাকে পাসটা করতে হবে। কারণ ওই গ্রিফিথ পড়লে আমি কিন্তু ওই ইউনিভার্সিটির পরীক্ষা পাস করতে পারছি না। এইটা হচ্ছে কিন্তু এই যে সময়, এবার ওভারঅল সিস্টেমটা এমন একটা সমস্যা হয়ে আছে যে আমি চাইলেও আমি কিন্তু মানে হয়তো এক্সেপশন আছে, আমি অবশ্যই এক্সেপশন হয়তো আছে, কিন্তু একটা অ্যাভারেজ স্টুডেন্ট যে হয়তো ওই ঘষা মাজা করতে করতে এগোচ্ছে, তার কাছে কিন্তু মানে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা একটা খুব বড় সমস্যার জায়গা, যে সে আলটিমেটলি কোন দিকে ফোকাসড হবে। সে গ্রিফিথটা পড়ে তার প্রবলেমগুলোকে সলভ করে ব্যাপারটাকে আত্মস্থ করে তারপরে পরীক্ষা দেবে, নাকি ওই মাঝপথে গ্রিফিথকে তুলে রেখে রক্ষিত চ্যাটার্জি বা বিঘোষের হাত ধরে পরীক্ষাটার বৈতরণী পার করবে। এটা আমি তো একটা কথা বলি, আমি কখনো আমি স্টুডেন্টদের এক ফোঁটাও দোষ দিই না। কেন জানো? স্টুডেন্টদের লিড করার দায়িত্ব টিচারদের। টিচাররা ফিজিক্সটা পড়ানোটা চেয়েও ফিজিক্সটা কিভাবে পড়তে হবে এটা শেখানো হচ্ছে তার কাজ। আমি সৌভাগ্যবশত সেরকম কিছু টিচার পেয়েছিলাম প্রেসিডেন্সি কলেজে, কিন্তু আমি জানি যে জেনারেল পরিস্থিতিটা ভালো না। আমি ডেফিনেটলি আমি মনে করি যে এখনো নিশ্চয়ই কিছু টিচার আছেন যারা সে চেষ্টাটা করেন, কিন্তু সেক্ষেত্রে তারা আবার বলবেন যে কিন্তু আমরা চেষ্টা করলেও ছাত্ররা রেসপন্ড করে না। আচ্ছা, এবার এটা একটা ভিশাস সার্কেলের মতো হয়ে যায়। কেন? কারণ কি, ছাত্ররা বলবে
যে উনি যাই চেষ্টা করুন না কেন, আমাকে তো 3 মাস কি 6 মাস বাদে যে কোয়েশ্চেন পেপারটা দেওয়া হবে সেটা তো ওই ব্যাপারটা। প্রশ্নটা হচ্ছে এই সিস্টেমটা, কোয়েশ্চেন পেপারটা তৈরি করা, নম্বর দেওয়া, এই পুরো ব্যাপারটা কে করছে বা কারা করছে? এটা তো টিচারদের একটা শ্রেণী করছে, অবশ্যই এটা তো বাইরে কোনো লোক করছে না। তার মানে সমস্ত টিচার না হলেও টিচারদের একটা অংশ ডেফিনেটলি আর স্কোয়ারলি রেসপন্সিবল এই জিনিসটার জন্য। মানে আমি শুনিনি কোথাও যে কোনো পলিটিশিয়ান এসে বা কেউ এসে বলে দিচ্ছে তুমি এইভাবে পরীক্ষা নাও, কেউ এইভাবে সিলেবাস করো, কেউ বলেনি। তারা আর যাই ভালো খারাপ যাই করুক এটা করে না, এটা টিচাররাই এটা করে। এবং করতে গিয়ে তারা এরকম একটা অদ্ভুত রকমের সিস্টেমকে দিনের পর দিন ইনডালজ করছে, দিনের পর দিন চালাচ্ছে। এবার টিচারদের তরফ থেকে আমি শুনেছি অনেক সময় অনেক অভিযোগ, তাদের কলেজের সেরকম ইনফ্রাস্ট্রাকচার নেই, কলেজগুলোতে সমস্যা, যেখানে আমি মনে করি যে অবশ্যই কলেজ অ্যাডমিনিস্ট্রেশনের অনেক কিছু করার আছে। তুমি, আমি কথাগুলো কেন বলছি, যে প্রবলেমটাকে সলভ করতে গেলে তোমাকে অনেকগুলো অংশকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। অর্থাৎ যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে, ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন, কলেজ অ্যাডমিনিস্ট্রেশন, তার সঙ্গে সেখানে গভর্নমেন্টও লিঙ্ক হয়ে আছে ডেফিনেটলি ইনডিরেক্টলি, তার সঙ্গে টিচারদের নিজেদের একটু এগিয়ে এসে উদ্যোগ দিয়ে ছাত্রদের মুখের দিকে তাকিয়ে একটা পরিবেশ যদি তৈরি করতে পারেন যেখানে তারা বললো যে আমরা, তুমি যেটা বললে যে ওই গ্রিফিথটা পড়েই তারা পরীক্ষাটা দিতে পারবে, অন্য জায়গায় যেতে হবে না, তাহলে আলটিমেটলি কি হবে জানো, সিস্টেমটা তো উপকৃত হবে। এখন মুশকিলটা হচ্ছে যে তুমি বলতে পারো লোকে এটা কেন করে না, তুমি যদি আমাকে প্রশ্ন করো, এটা আমার কাছে একটা খুব সহজ উত্তর আছে, সেটা হচ্ছে এটা করার জন্য পরিশ্রম করতে হবে। এই পরিশ্রমটা লোকে দিতে রাজি নয়। হ্যাঁ, তারা, আমি ভালো খারাপের মধ্যে যাচ্ছি না, এই পরিশ্রমটা লোকে করতে রাজি নয়। হ্যাঁ, মানে এটা একদম বাস্তব। মানে আজকে ধরুন আমি আজকে হয়তো সমালোচনা করার জায়গায় পৌঁছেছি হয়তো ইউজিপিজিটা ক্রস করে, না আমরা দেখেছি এরকম মানে খাতা তৈরি করা আছে, খাতা নিয়ে আসছে, এসটিআর পড়াচ্ছে, টুকে টুকে পড়াচ্ছে, এগুলো অনেক ভাবতে কতটা মানে খারাপ লাগে। যে আমি তোমাকে একটা খুব ইন্টারেস্টিং কথা বলে, তুমি এটা বললে বলে, আমাদের একজন খুব প্রিয় অধ্যাপক ছিলেন প্রেসিডেন্সি কলেজে, তিনি অসম্ভব ভালো। তুমি জানো প্রেসিডেন্সি কলেজ সেই সময় আমরা যখন পড়ি তখন অমল রায় চৌধুরী, শ্যামল সেনগুপ্ত, হেমেন্দ্র মুখার্জি, অসাধারণ সব টিচার ছিলেন। তো তাদের মধ্যে একজন একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। তিনি বলেছিলেন যে দেখো পরীক্ষা না, আমাদের সিস্টেমটা কিভাবে চলছে কি, একজন লোক যার নাম টিচার, সে ক্লাসে একটা খাতা নিয়ে এসে খাতা থেকে বোর্ডে টোকে, তার সামনে বসে ছাত্ররা ওই বোর্ডের টোকা জিনিসটাকে তাদের নিজেদের খাতায় টোকে। এবার একটা নির্ধারিত দিনে ওই টোকা জিনিসটাকে তারা পরীক্ষার খাতায় একবার টোকে। এই টিচাররা তাদের ওই পরীক্ষার খাতায় টোকা জিনিসটাকে তাদের নিজেদের অরিজিনাল টোকা নোটটায় মিলিয়ে ঠিক করে ভালো কি খারাপ। উনি বলছেন যে তোমাদের মনে হয় না এটা একটা অ্যাবসার্ড সার্কাস? হ্যাঁ, এটা একটা অ্যাবসার্ড সার্কাস, জানো তো, এটা যে চলছে, হ্যাঁ, সেটা একটা অদ্ভুত জিনিস। হ্যাঁ, এর মধ্যে নিশ্চয়ই কিছু ছাত্র অন্যরকম ভাবে চেষ্টা করেন, কিছু টিচারও করেন নিশ্চয়ই, হ্যাঁ অবশ্যই অনেকে আছে, কিন্তু সেই সংখ্যাটা ডেফিনেটলি নগণ্য, এতই নগণ্য বা থ্রেশহোল্ডের নিচে কোনো এফেক্ট হচ্ছে না, পুরো জিনিসটা কোনো এফেক্ট হচ্ছে না। কিন্তু আমি কোনো, দেখো, ডিপ্রেসিং নোট দিয়ে শেষ করতে চাই না, আমি এটুকু বলতে পারি যে দেখো, তাও কোনো ছাত্র বা ছাত্রী তারা যদি খুব পরিশ্রম করে নিজেরা, সিস্টেমটাকে দরকার মতো ডিফাই করে, এই মনের জোরটুকু, এটা যদি তোমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তোমরা তাদের দিতে পারো, যেটা করা সম্ভব, বিশ্বাস করো এটা করা সম্ভব, এবং তাহলে তুমি কিন্তু দেখবে যে তুমি ওই কোনো রকমের পরীক্ষাটাও সামলাচ্ছ, করে অন্য জিনিসগুলো শিখছো। এবং দেখো, হেল্প করার মতো নিশ্চয়ই, আমি দেখো আমার কাছে কত ছেলেমেয়েরা, আমি তাদের চিনিও না, আসে, শিখতে আসে, বুঝতে আসে, আমার মতো এরকম আরো অনেকে আছেন নিশ্চয়ই, তাদের হেল্প করার লোকও আছে। হ্যাঁ, ঠিক মতো শিখতে পারে, বুঝতে পারে, কিন্তু তারা যদি একটু এক্সট্রা এফার্ট দিতে হবে। মানে এটা দুর্ভাগ্যের যে বিদেশি ভালো উন্নত দেশগুলোতে সিস্টেমটা অনেক ভালো, আমাদের তো তারাই হচ্ছে,
এবার তারা পরে যদি কাউকে গিয়ে বলে যে আমি ভালো হতে পারলাম না তার কারণ সিস্টেমটা খারাপ ছিল, তাতে একজন লোক তাকে সিম্প্যাথি দেখাতে পারে, কিন্তু তাতে তার কিন্তু কোনো লাভ হবে না। তার যদি নিজেকে বাঁচাতে হয় তাহলে একটাই রাস্তা আছে, এই সিস্টেমটাকে একটা জায়গায় ডিফাই করা এবং সিস্টেমটাকে মোটামুটি একটু সামলে বেরিয়ে একটু বেশি এফার্ট দিয়ে একটু বেশি পরিশ্রম করতে হবে, করে নিজের এই অন্যরকম পড়াশোনাটাকে করা। এবং সেক্ষেত্রে আমি তোমাদের একটা জিনিস বলি, ছাত্রছাত্রীরা যদি নিজেদের মধ্যে একত্রিত হয় সেটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা একটু বলো যে সব সময় ভালো টিচার লাগে না, 5 জন বন্ধুরা মিলে 10 জন বন্ধুরা মিলে কিন্তু এটা খুব ভালো এফেক্টিভ পড়াশোনা গ্রুপ করতে পারে। এবং আমি মনে করি যে ছাত্র জীবনে আমি আমার বন্ধুদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমরা নিজেদের মধ্যে আলোচনা করে আমরা সবাই আজকে বলি যে আমরা নিজেদের মধ্যে অনেক কিছু শিখেছি, কিন্তু কোনো টিচার লাগেনি। এটা একটু বলো। অবশ্যই অনেক 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 সত্যি সমস্ত কথাগুলো শুনতে তো মানে শেষ হতে ইচ্ছা করে না, শেষ হোক। হ্যাঁ, এবার আপনি দেখুন 5খানা পয়েন্ট আপনি বলতে চাইছিলেন যে 5খানা পড়া উচিত ছাত্রদের। ক্লাসিক্যাল মেকানিক্স, আমি শেষ করিনি। ক্লাসিক্যাল মেকানিক্স, ইলেকট্রোডাইনামিক্স, কোয়ান্টাম মেকানিক্স, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। আর ক্লাসিক্যাল মেকানিক্সের মধ্যে আমি রিলেটিভিটিটাকে ঢুকিয়ে রাখছি। হ্যাঁ, ক্লাসিক্যাল মেকানিক্সের রিলেটিভিটি, কোয়ান্টাম মেকানিক্স, ইলেকট্রোডাইনামিক্স, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, এই 4টে সাবজেক্টের সঙ্গে 5টা হচ্ছে ম্যাথমেটিক্যাল মেথডস অফ ফিজিক্স। এই 5টা পিলার তুমি যদি পড়ো, ফিজিক্সের 4টে স্তম্ভ, আর সেই স্তম্ভকে ঠিক মতো শেখার জন্য অঙ্ক, ম্যাথমেটিক্স, মাঝখানে থাকবে অঙ্ক। এই অঙ্কটা, এইটা তুমি যদি করো কিচ্ছু ভাবতে হবে না তোমাকে। অ্যাস্ট্রোফিজিক্স, কসমোলজি, পার্টিকেল ফিজিক্স, কন্ডেন্স ম্যাটার ফিজিক্স সমস্ত কিছু ওয়েট করছে তোমার জন্য। তুমি এই 5টাকে ঠিক মতো করো, এটা এক। আর 2 হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট জানো, সেটা হচ্ছে তোমার একটা লিভিং ইন্টারেস্ট থাকতে হবে যে ফিজিক্স কিন্তু নেচারকে এক্সপ্লেন করার জন্য। তুমি কি তোমার ন্যাচারাল ফেনোমেনাকে এক্সপ্লেন করতে পারো? আমি তোমার একটা খুব মজার কথা বলি, কারোর নাম না বলে। আমি, তুমি ছাত্রছাত্রীদের ছেড়ে দাও, আমি সোকল্ড অনেক সিনিয়র লোকদের জিজ্ঞেস করেছি যে আচ্ছা বলুন তো, প্রকৃতি বদল কেন হয়, শীতদৃশ্য কেন হয়, হাওয়াটা একটা সময় উত্তর থেকে হয় একটা সময় দক্ষিণ থেকে আসে কেন, জোয়ার ভাটা জিনিসটা কি, এক্লিপস জিনিসটা কি, এক্স্যাক্টলি কি, ঠিক মতো এরকম কিছু আবল তাবল জোড়া তালে যাওয়ার কথা নয়, ঠিক মতো বোঝা থেকে শুরু করে আমাদের প্রকৃতিতে যত রকম ঘটনা ঘটছে আমাদের পাশে, তুমি জানো 90% লোকেরা বলতে পারে না। এদিকে তারা প্রচন্ড জটিল জিনিসপত্র করছে, তাদের আমি জিজ্ঞেস করছি আচ্ছা এটা কি জানো যে পৃথিবীর এই গোলার্ধে কেন একসময় উইন্টার একসময় হয় আরেক সময় কেন হয়? তুমি কি জানো পৃথিবীর অ্যাক্সিসটা একটু বেঁকে আছে প্লেনটার সঙ্গে? তুমি কি জানো এটা না হলে কি হতো? তুমি কি জানো অন্য প্ল্যানেট গুলোতে কি হয়? মানে এটা জানার জন্য তো কোনো অ্যাস্ট্রোফিজিক্স জানার দরকার হয় না, এটা একটা ফিজিক্সের বেসিক ইন্টারেস্ট। এবার তুমি যদি এইভাবে একটা জীবন্ত ইন্টারেস্ট নিয়ে শেখো, তোমাকে পড়াচ্ছে ক্লাসে এসে কেপলারস ল, তুমি প্রশ্নটা করো যাচ্ছে গ্র্যাভিটেশন ফোর্সটা যদি 1/r² না হয় অন্য কিছু হতো, কি হতো? কি হতো? এইভাবে তুমি যদি, মানে তোমাকে যে টিচাররা নাও পড়ায়, তোমরা যদি নিজেদের মধ্যে একটা খুব ইনকুইজিটিভ প্রশ্ন করার মাইন্ড নিয়ে পড়ো, তাহলেই সায়েন্সটা নিয়ে এগোনো যায়। এবং আমি তোমাদের একটা কথা আমি অনেক সময় আমার সব স্টুডেন্টদের বলি, তোমাদেরও তোমাদের থ্রু দিয়ে বলি, যে একটা খুব অসাধারণ লেখা আছে, তোমাদের মধ্যে হয়তো অনেকে পড়েছো, যারা পড়নি তাদের জন্য, সেটা হচ্ছে রিচার্ড ফাইনম্যানের একটা কথা। সেই কথাটা হচ্ছে যে তোমার, আমি সরি একটা খুব ইম্পর্টেন্ট, 1 সেকেন্ড, জাস্ট এ মিনিট। ওকে ওকে।
সরি, একটু ইম্পর্টেন্ট ফোন ছিল একটু। হ্যাঁ, না না ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এখন কথাটা হচ্ছে যে এবার তোমার যেটা মূলত যেটা মানে দেখো, এই নেচার সম্বন্ধে একটা লিভিং ইন্টারেস্ট, নেচার সম্বন্ধে জানার চেষ্টা করা নানানভাবে, সেখানে তোমাদের বলি যে লেখাটার কথাই বলছিলাম, এটা রিচার্ড ফাইনম্যানের লেখা দ্য ভ্যালু অফ সায়েন্স। এটা সবাইকে একটু বলো পড়তে। হ্যাঁ, ভ্যালু অফ সায়েন্স, এটাতে লেখাটা যে কি অসাধারণ তুমি ভাবতে পারবে না। এটা আমি তোমাদের এখানে সময় নেই, তাহলে আমি তোমাদের বলতাম। কিন্তু একটা ঘটনা, একটা কথা বলি, ফাইনম্যানকে জিজ্ঞেস করেছিল যে সায়েন্সের সবচেয়ে ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশনটা কি, তাতে ফাইনম্যানটা অসাধারণ উত্তর দিয়েছিলেন। এই উত্তরটা আমি মনে করি সবার মনে রাখা উচিত। উনি বলেছিলেন যে সায়েন্সের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হচ্ছে এটা তোমার মধ্যে এই অনুভবটা ঢোকানো যে আমি আজ যা বলছি কালকে সেটা ভুল হতে পারে, এই অ্যাকসেপ্টেন্সটা ঢোকানো। এইটা যদি কোনোদিন তুমি মিস করো, তাহলে তুমি যেটা করছো সেটা রিলিজিয়ন, সেটা সায়েন্স নয়। একদম একদম বিশ্বাসের জায়গায় চলে যাচ্ছে, বিশ্বাসের জায়গায় চলে যাচ্ছে প্রতি মুহূর্তে। আমি মনে করি যে লেখাটা পুরোটা পড়ো, লেখাটা অসাধারণ, কিন্তু এইটা ভীষণ ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন করা, প্রশ্ন করা। জানো, সমস্ত আবিষ্কার প্রশ্নের মধ্যে দিয়ে হয়েছে। আমার বহু স্টুডেন্টরা বিএসসি পড়াকালীন তাদের যে সিলেবাস, সেটার প্রশ্ন নিয়ে এমন প্রশ্ন করেছে, বা আমি তাদের একটা কিছু আইডিয়া দিয়েছি, সেই প্রশ্নটা করেছে, সেই প্রশ্ন থেকে যে জিনিসের জন্ম হয়েছে, সেটা বিএসসি পড়াকালীন সে আমার সঙ্গে পেপার লিখেছে, সেই পেপারটা বিরাট জার্নালে পাবলিশ হয়েছে। এটা সত্যি নয় যে তোমাকে একটা রিসার্চ করতে গেলে সবসময় অ্যাডভান্স জিনিস পড়তে হবে, সেটা পড়বে, নিশ্চয়ই পড়বে, কিন্তু তুমি এই মুহূর্তে যেটা পড়ছো, তোমাদের যে বেসিক, ধরো গ্রিফিথস এর ইলেকট্রোডাইনামিক্স, তার ভেতরে এমন অনেক জিনিস আছে যেটা কিন্তু উত্তর আমরা এখনো জানি না। প্রবলেম গুলো সলভ, মানে আমি তো এখানে উল্লেখ করতে চাই যে প্রবলেম গুলো থাকে, ছোট ছোট অঙ্ক থাকে যেগুলো, যদি সেগুলোকেও সলভ করার চেষ্টা করে, আমার মনে হয় সেখান থেকে সে অনেকটা তার ডেপথটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক 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 ঠিক, এটা আমার সেটাই মনে হয়। তো এই আলোচনাটা সত্যি, মানে এটা তো খুবই একটা ভালো আলোচনা হচ্ছিল। তো আমি আর বেশি সময় নেব না, আমাদের সময়ও আর বেশি নেই। তো আমার আপনাদের দুটো প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে ধরুন যারা ধরুন একদম খুব অর্ডিনারি জায়গা থেকে মাস্টার্স করছে, অর্ডিনারি জায়গা ইন দ্য সেন্স মানে কি, ধরুন যেগুলো খুব একটা সুখ্যাত নয়, মানে এখনো পর্যন্ত তারা তো সে জায়গায় পৌঁছতে পারেনি, ধরুন সেটা হতে পারে কল্যাণ ইউনিভার্সিটি বা হতে পারে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, এরকম যে সমস্ত জায়গাগুলো আছে সেখান থেকে ধরুন তারা মাস্টার্স করছে। এবার মানে আপনি কি মনে করেন যে তাদের মাস্টার্সের যে থিসিসটা হবে বা মাস্টার্সের যে প্রজেক্ট ওয়ার্কটা হবে, সেটাতে অন্তত হবে তারা একটা বেসিক রিসার্চের একটা অপরচুনিটি তারা পাক? আর যদি তারা পেতে চায়, ধরুন সাপোজ তারা কসমোলজির ওপরেই তারা করতে চায়, তাহলে তারা তাহলে কোথা থেকে সেই কাজটা করতে পারে বা সুযোগ তারা কিভাবে পেতে পারে, এইটা নিয়ে যদি আপনি খুব সংক্ষেপে একটু কিছু বলেন। আমি তোমাকে একটা কথা বলি, মানে তুমি কি বলছো রিসার্চের সুযোগটা মাস্টার্স এর পরে? হ্যাঁ, মানে মাস্টার্স এর পরে তারা পিএইচডি করবে, কিন্তু মাস্টার্স এর যে কাজটা সেটাকে ভালোভাবে করতে পারে। আচ্ছা, দুটো জিনিস বলি তোমাকে। একটা হচ্ছে দেখো, মাস্টার্সে খুব ভালো করে পড়াশোনাটা করে আমি দুটো জিনিস মনে করি যে সবসময় তুমি যদি পরিশ্রম করে বেসিক যে 4টে আর 5টা জিনিস আমি বললাম তুমি শেখো, তাহলে তুমি কোনো ভালো জায়গাতে সুযোগ পাওয়ার পক্ষে ওটাই আদর্শ। তুমি একটা জিনিস আমি সব ছাত্রছাত্রীদের বলতে চাই, যে কটা পরীক্ষা হয় ন্যাশনাল লেভেল, আমি প্রথমে ইন্ডিয়ার কনটেক্সটে বলছি, ধরো জেস্ট পরীক্ষা হয়, গেট পরীক্ষা হয়, এবং সমস্ত ইনস্টিটিউশনস গুলো বড় বড়, তারা তাদের একটা অ্যাডমিশন টেস্ট, প্রত্যেকটা জায়গায় 5টার বাইরে কোনো প্রশ্ন করা হয় না। এইটা প্রথম সবার জানা দরকার। এটা নয় যে সেখানে গিয়ে কেউ কসমোলজি জিজ্ঞেস করে, একটা প্রশ্ন করে না। তাই তুমি মাস্টার্সে যদি পরিশ্রম করে একটা কিছু শেখো, সেটার কিন্তু খুব বিশেষ কোনো ভ্যালু নেই। ভ্যালুটা কিসে আছে আমি পরে বলছি, যদি তুমি একটু অ্যাডভান্স কিছু শেখো। তো মূলত অ্যাডমিশন টেস্টগুলো সব হয় এই বেসিক 5টা জিনিসের উপর। তাই আমি বারে বারে বলছি 5টা জিনিসে এমফাসিস করা,
ভালো করে শেখার, প্রচুর প্রবলেম সলভ করা, প্রচুর প্রবলেম ওয়ার্কআউট করা। বিভিন্ন আজকাল বই পাওয়া যায়, এখন তো ইন্টারনেটে সব অ্যাভেলেবল, সমস্ত অ্যাভেলেবল। তারা পরিশ্রম করে এটা করুক। এই 5টা হলে যদি ভালো করে শেখে, তারা একটা ইলেকট্রিক চার্জ মুভ করছে, এদিক থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে, ও কোন দিকে ফোর্স ফিল করবে, বেসিক জিনিসপত্র এই সব প্রশ্ন থাকে। কখনো প্রশ্ন থাকে না একটা সাংঘাতিক একটা, তোমার ধরো মেটেরিয়াল সায়েন্স, কন্ডেন্স প্যাটার্ন, এসব প্রশ্ন থাকে না। না না প্রশ্ন থাকে বেসিক সায়েন্সে। বেসিক ফিজিক্সটা ভালো করে শেখা, এটা হচ্ছে 1 নম্বর, যেটা বললাম আমি। 2 নম্বর হচ্ছে মাস্টার্সে একটা অনেক সময় একটা প্রজেক্ট ওয়ার্ক করতে হবে। এবার এই কোর কোর্সগুলো পড়ার সঙ্গে সঙ্গে তারা যদি প্রজেক্টটা একটু ভালো কারোর সঙ্গে একটু অ্যাসোসিয়েট করে করতে পারে, তাহলে কি হবে, তার বেসিক কোর্সগুলো তো করতেই হবে, সঙ্গে একটা অ্যাডভান্স কোর্স পড়া হলো, একটু হলো একটু কাজকর্ম জিনিস শেখা হলো, পারলে সামারের সময় একটু বিভিন্ন জায়গায় সামার প্রোগ্রাম হয়, সেখানে একটু গেল। এবার কি হয়, এই এক্সপোজারগুলোর ফলে এরপর তারা বিশেষত দেশের মধ্যে চেয়েও অনেকে জিআরই পরীক্ষা দিয়ে বিদেশে অ্যাপ্লাই করে। তুমি জানো নেট গেট বা জেস্ট, এই পরীক্ষাগুলো নেট গেট, এই সমস্ত পরীক্ষা দিয়ে ঢোকে পিএইচডিতে, সেগুলো হচ্ছে মূলত আমাদের দেশের মধ্যে ইনস্টিটিউশন। বিদেশে যেতে গেলে জিআরই বলে একটা পরীক্ষা হয়, যেটা দিয়ে আমেরিকা যাওয়া যায়, বা জিআরই না দিয়েও, মানে জিআরই অ্যাডভান্স মেইনলি ইংলিশ প্রফিসিয়েন্সিটা লাগে, টোয়েফেল বা আইএলটিএস লাগে, যেটা লাগে, অ্যাপটিটিউডটা লাগে। এবার বিভিন্ন জায়গায় যখন অ্যাপ্লাই করে সে ইউনিভার্সিটিগুলোতে, তুমি জানো যে আমাদের ভারতবর্ষকে খুব ভালো চোখে দেখে বাইরে, ওরা মনে করে ইন্ডিয়া থেকে খুব ভালো ছেলে মেয়ে আসে। সেখানে সে যদি বলে যে আমার বেসিক কোর্সগুলোর উপরে কমপ্লিট ট্রেনিং এর সঙ্গে আমি পরিশ্রম করে এই একটা জিনিস একটু শিখেছি, বা একটা ছোট আর্টিকেল লিখেছি, বা এরকম করেছি, এটা একটা গ্রহণযোগ্যতা খুব বাড়ে, এটা গ্রহণযোগ্যতা বেড়ে যায় ভীষণ। হ্যাঁ, তাই তাদের বলবে যে তারা তাদের কোনো পছন্দসই বিষয় যদি একটু প্রজেক্ট ওয়ার্কটা করতে পারে কারোর সঙ্গে, একটু বেশি এফার্ট দিয়ে, যেখানে সে একটা ছোট্ট কোনো নতুন ক্যালকুলেশন করলো, নতুন কাজ করলো, নট অ্যাট দ্য কস্ট অফ ওই 5টা বেসিক জিনিসকে শেখা, সেটা শিখতেই হবে। তার সঙ্গে এটা তুমি বলছি, তোমার সমস্ত যারা শুনছে তাদের আমি অ্যাসিওর করছি যে তারা সবাই কোথাও না কোথাও পাবে। তাদের শুধু 2টো জিনিস কথা দিতে হবে, ওই 5টা জিনিস শেখার কোনো গাফিলতি থাকবে না, ওখানে তারা কিন্তু রিয়েল পরিশ্রম করবে। আর পরিশ্রম মানে কিন্তু এই বয়সটাতে, মানে নিশ্চয়ই জীবনে অন্য আনন্দ করবে, আমি এটা নিয়ে কিচ্ছু বলছি না, কিন্তু এটা তোমার জীবনের মূল প্রায়োরিটি হবে। এটা সকাল থেকে রাত অব্দি এটাই তোমাকে অকুপাই করবে, ঠিক আছে? এটা একটু একটু মনে রেখো, যে সবাইকে বলো যে এই পরিশ্রমটা করা, আর কারুর সঙ্গে এমএসসি করাকালীন ওই প্রজেক্ট থিসিসটা একটু ভালো করে পরিশ্রম করে চেষ্টা করে করা। সে গাইড সবাই দিচ্ছে না, সে দেখছে না। আমি কখনো কখনো জানো তো স্টুডেন্টদের বলি, তোমার এক্সকিউজটা তো কেউ শুনবে না। তুমি কোথাও গিয়ে বলো আমাকে উনি দেখাননি, সে তার কি করার আছে? হ্যাঁ, অতএব তুমি জেনে রেখো তোমার ডিফেন্স তোমাকেই তৈরি করতে হবে একদম। এবং সেই পরিশ্রমটা যদি একটু কষ্ট করে করে, আমি কথা দিচ্ছি যে তারা পাবেই কোনো ভালো ভালো জায়গা। এবং তাদের উচিত যে আরেকটু বড় পৃথিবীতে যাওয়া, অর্থাৎ দেশের অন্য জায়গায় যাওয়া বা বিদেশে যাওয়া। যত তুমি নিজেকে ছড়িয়ে দেবে, তুমি দেখো তুমি নিজে বিদেশে আছো, তুমি জানো যে থাকলে সেটার এক্সপোজারটা কিভাবে কন্ট্রিবিউট করে। তাইওয়ান অসাধারণ জায়গা, আমি তাইওয়ানে গেছি। আচ্ছা, আমি তো তোমার তাইওয়ানের যে অন্য ইউনিভার্সিটি আছে না, যেটা বলো তাইওয়ান এনটিএইচইউ না এনটিইউ, ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি। আরেকটা হচ্ছে যেটা কি আছে বলো, এনটিএইচইউ সিংহুয়া একটা আছে, সিংহুয়া। হ্যাঁ, আর একটা আছে একাডেমিয়া সিনিকা, মানে যেখানে মোটামুটি কসমোলজির কাজগুলো হয়। হ্যাঁ, আমি অন্যটাই গেছিলাম, একাডেমিয়া সিনিকা। হ্যাঁ 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 হ্যাঁ। তো সেটাতে আমি তো বছর 2 আগে গেছিলাম, একটা টক ছিল ওখানে। আচ্ছা, অত্যন্ত ভাইব্রেন্ট পরিবেশ, খুব ভালো। মানে তাইওয়ান ইজ আউটস্ট্যান্ডিং ফিজিক্সে যেখানে উঠেছে। আমাদের দেখো, আমি সবসময় একটা জিনিস বলি যে সত্যি অনেক দোষ আছে সিস্টেমটার। হ্যাঁ, আমার অফুরন্ত অভিযোগ আছে। হ্যাঁ, এবং আমি ছাত্রদের কোনো দোষ দিই না, কিন্তু আমি ছাত্রদের শুধু একটাই বলি যে দেখো, আলটিমেটলি এটা জেনে নিয়ে একটু কষ্ট করে সিস্টেমটাকে কমব্যাট করো, সিস্টেমটার এগেনস্টে গিয়ে কাজ করো নিজে। কারণ আলটিমেটলি ইট ইজ ইয়োর লাইফ, তোমার নিজের জীবন।
কাউকে আমার এক্সকিউজ দিয়ে জীবন চলবে না। আমি কাউকে যদি বলি ভবিষ্যতেও যে আমি এত খারাপ সিস্টেমে ছিলাম, তাই আমি এত আমার ক্ষমতা থাকা সত্ত্বেও কিছু পারলাম না, এটাতে লোকে তোমাকে সিম্প্যাথি দেখাতে পারে, কোনো হেল্প করবে না। একদম। তাই আমি এটাই বলছি, কিন্তু পরিশ্রম করলে যেন শুভায়ন সবকিছু করা যায়। আমি এটা বিশ্বাস করি, পরিশ্রমটা করতে হবে খুব বেশি। জীবনের এই সময়টা অনেক প্রলোভন, অনেক কিছু ইচ্ছে, অনেক কিছুকে স্যাক্রিফাইস করতে হয়। এই স্যাক্রিফাইসটা এখন করো, পরে জীবনে জীবন তোমাকে প্রচুর ফিরিয়ে দেবে। তাই খুব এটা বাস্তব সবাই কথা, এটা খুব বাস্তব কথা। এবং আমি খুব আশাবাদী যে এখনকার ছেলেমেয়েরা এটা পারবে। তারা লেট দেম বি অ্যাম্বিশাস, অ্যাম্বিশাস হওয়াটা খুব ভালো। ঠিক ঠিক ঠিক, হতে হবেই তাদেরকে, কারণ সমাজ নিজের জন্য পরবর্তী সময় তাদের নিজের জন্য হতে হবে এটা। তারা সবাই জানবে যে আমাকে এই পরিশ্রমটা না করলে আমার কোনো জায়গা নেই। ঠিক তাই। খুব ভালো লাগলো। আমরা হেল্প করার জন্য আছি, যে কোনো সময় তারা আমাদের যোগাযোগ করতে পারে। অবশ্যই, এটা এই সুযোগটা পাওয়াটা তো মানে আমি তো অনুভূত তাদের কাছে এটা খুব বড় সুযোগ সবসময়। মানে এটা তো মানে আমরা চাইবো যে ভবিষ্যতেও আপনার সাথে আমরা যোগাযোগ রাখি, যদি কোনো রকম ভাবে কিছু কাজ আমরা করতে পারি। খুব ভালো, মানে তোমরা যদি এইভাবে একটা কতগুলো প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারো সবাইকে শোনার জন্য আলোচনা। আমি ইন্টারঅ্যাক্টিভও কিন্তু সবাই যদি প্রশ্ন করতে চায়, আমি ইন্টারঅ্যাক্টিভ ডিসকাশনও ওয়েলকাম করি। হ্যাঁ, তুমি যদি কখনো করতে চাও যে সবাইকে বললে যে তারা অনলাইনে এলো, তোমার থ্রু দিয়েই তারা প্রশ্ন করলো, আই এম রেডি টু টক টু দেম। ঠিক আছে, এটা মাথায় থাকলো আমাদের। এটা আমাদের কাছে একটা খুবই বড় প্রাপ্তি। আমরা চেষ্টা করব এটা আবার আমরা পরবর্তীকালে এরকম কিছু একটা আয়োজন করার। দুজনেই ভালো থেকো, খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। আপনি সাবধানে থাকবেন। আশা করি পরবর্তীতে আমি কলকাতায় গেলে দেখা করতে পারবো আপনার সাথে আবার একবার। নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই সুন্দর কি কাজ করছো। ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো, ভালো থেকো। হ্যাঁ, থ্যাংক ইউ আপনার সময়ের জন্য। না না না, ঠিক আছে, ওকে, গুড নাইট। গুড নাইট। সমজিৎ, হ্যাঁ তো ঠিক আছে, তাহলে তুই ওটা রেকর্ডিংটা বন্ধ করে দে।